হ্যালো স্টুডেন্ট, সবাইকে গুরুকুল স্টাডিতে স্বাগত। আমি তোমাদের সামনে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়ের বংশগত এবং কতগুলো রোগ ছিল, প্রকরণ, বংশগতি এবং কতগুলো জিন গঠিত রোগ ছিল। তার মধ্যে তোমাদের সিলেবাসে, মাধ্যমিক সিলেবাস অনুযায়ী যে 3টে রোগের কথা বলা হয়েছে। আমরা আজকে একটা বংশগত রোগ সম্বন্ধে জানবো। তবে ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো সঙ্গে খাতা এবং কলম রাখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে তোমাদের সিলেবাস অনুযায়ী যে রোগটার কথা বলা হয়েছে সেই রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে প্রথমে থ্যালাসেমিয়া হলো একটা বংশগত রোগ। তাহলে হচ্ছে থ্যালাসেমিয়া, এই রোগটা সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে দেখো, বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত, তাহলে সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের হিমোগ্লোবিন, অর্থাৎ যেটা হচ্ছে রক্তের মধ্যে থাকে, মানুষের হিমোগ্লোবিনের গঠন এবং তার অস্বাভাবিকতা। তাহলে কিসের? হিমোগ্লোবিনের। হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের গঠন এবং তার অস্বাভাবিকতার এবং তার ফলে সৃষ্টিতে জিনের যে ভূমিকা প্রধান, অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছে। তাহলে জিনের ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করেছিল সেই বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং এখনো গবেষণা চলছে। তবে জানা যায় যে বংশগতিবিদ্যায় হিমোগ্লোবিন, তাহলে বংশগতিবিদ্যায় যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের সংশ্লেষ ও তার অস্বাভাবিকতা দুটি গ্রুপে ভাগ করে আলোচনা করা হয়। তাহলে হচ্ছে সংশ্লেষ, হিমোগ্লোবিনের সংশ্লেষ এবং অস্বাভাবিকতা দুটো গ্রুপে, দুখানা গ্রুপ হচ্ছে ভাগ করা হয়। তাহলে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল, সেই গ্রুপগুলো কি কি ছিল? তাহলে দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ ছিল সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে একটা গ্রুপের নাম কি ছিল? সিকেল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া, এই একটা গ্রুপ ছিল। আর একটা গ্রুপ ছিল হচ্ছে তোমার হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। তাহলে হিমোগ্লোবিনের সংশ্লেষ এবং অস্বাভাবিকতা, এটা দুটো গ্রুপ নিয়ে আলোচনা করা হয়েছিল। একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। এই দুটো গ্রুপে ভাগ করে আলোচনা করা হয়েছিল। এইবার থ্যালাসেমিয়া সম্বন্ধে আমাদের জানতে হবে। ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী থ্যালাসেমিয়া সম্বন্ধে আমরা জানব। তাহলে থ্যালাসেমিয়া একটি পরিচিত এবং দুরারোগ্য মরণ ব্যাধি, যেটাকে ক্ষয় রোগও বলা হয়ে থাকে অনেক সময়, বা অনেকে এটাকে আবার রোগও বলে থাকে, পাণ্ডু রোগ। তাহলে এটাকে ক্ষয় রোগ, পাণ্ডু রোগ এরকম বলে থাকে। তাহলে থ্যালাসেমিয়া হলো একটা দুরারোগ্য মরণ ব্যাধি। এই থ্যালাসেমিয়া কথাটা কোথা থেকে এসছে আমাদের আগে সেটা জানতে হবে, তারপরে আমরা এক এক করে রোগ সম্বন্ধে জানব। তাহলে এটুকু মুছে দিই, থ্যালাসেমিয়া এই শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে। তাহলে থ্যালাসেমিয়া একটা হচ্ছে গ্রিক শব্দ। সেই গ্রিক শব্দটা কি শব্দ ছিল? তাহলে গ্রিক শব্দ, সেই গ্রিক শব্দের নাম ছিল যে থ্যালাসে।
ঠিক আছে, থ্যালাসা থেকে এসছে। তাহলে গ্রিক শব্দ কি? থ্যালাসা। তাহলে গ্রিক শব্দ থ্যালাসা থেকে এসছে হচ্ছে থ্যালাসামিয়া। থ্যালাসামিয়া, ঠিক আছে, গ্রিক শব্দ থেকে এটা থ্যালাসামিয়া এই কথাটা এসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে থ্যালাসামিয়া কোথা থেকে এসছে, একটা গ্রিক শব্দ থ্যালাসা থেকে থ্যালাসামিয়া কথাটা এসেছে। এইবার থ্যালাসা কথাটির অর্থ কি? তাহলে এই কথাটার অর্থ জানতে হবে। তাহলে থ্যালাসা কথার অর্থ হচ্ছে সমুদ্র। কেন সমুদ্র বলা হয়? তাহলে থ্যালাসা কথার অর্থ হচ্ছে সমুদ্র। এইবার কেন এটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে থ্যালাসা কথাটা? থ্যালাসা কথাটা সাধারণত সেই সময় ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা বসবাস করত তাদের মধ্যে বেশিরভাগই এই থ্যালাসেমিয়া রোগটা দেখা গিয়েছিল। কোথায়? ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের মধ্যে। মানুষের মধ্যে এই রোগটার প্রভাব প্রচুর পরিমাণে দেখা যায়। তারপরে পরবর্তীকালে এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং এখন প্রায় পৃথিবীতে প্রায় সব জায়গায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বহু লোক আছে। এবার যেহেতু এটা ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের দিকে প্রথমের প্রাদুর্ভাবটা ঘটেছিল, সেই জন্য থ্যালাসা কথাটার অর্থ হচ্ছে সমুদ্র। এর অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে সমুদ্র, এটা গ্রিক ভাষায়। বোঝা গেল? এইবার এছাড়াও এই থ্যালাসেমিয়া ছাড়াও আরো এক প্রকার থ্যালাসেমিয়া রোগের কথা কুলি এবং লি দুজন, কুলি এবং লি এর বর্ণ থেকে জানা যায়। তাহলে এই থ্যালাসেমিয়া ছাড়াও আরো এক প্রকার রোগের কথা যেটা হচ্ছে কুলি এবং লি, কুলি ও লি এই দুটো বর্ণ থেকে জানা যায়। ঠিক আছে, সেই কারণে এই দুটো যেহেতু বর্ণে থেকে জানা যাচ্ছে, সেই জন্য সেই থ্যালাসেমিয়াকে বলা হয়ে থাকে হচ্ছে কুলির অ্যানিমিয়া, কুলির হচ্ছে অ্যানিমিয়া। তাহলে এই যে থ্যালাসেমিয়াটা জানা যাবে এই দুটো বর্ণ থেকে, সেই থ্যালাসেমিয়াটাকে বলা হয় কুলির কি? কুলির হচ্ছে অ্যানিমিয়া, কুলির অ্যানিমিয়া। তোমাদের এই শর্ট কোশ্চেন নাও আসতে পারে, তবে জেনে রাখা ভালো। কোনো জিনিস যখন আমরা শুরু করব তার একদম গোড়ার থেকে জানাটা অত্যাবশ্যক, কারণ পরবর্তীকালে যখন আমরা এই সম্বন্ধে জানবো বা যারা হচ্ছে পরবর্তীকালে বিজ্ঞান নিয়ে পড়বে তারা এগুলো যদি আগের থেকে জেনে থাকে তাহলে তাদের কাছে সুবিধা বা সহজ হবে, অর্থাৎ ভিত্তিটা যেন ভালোভাবে হয়। সেই জন্য এইটুকু বললাম আমি। তাহলে আরো এক প্রকার থ্যালাসেমিয়া, দুটো বর্ণ হচ্ছে কুলি এবং লি, এই বর্ণর থেকে জানা যায়। সেই জন্য এই থ্যালাসেমিয়াটাকে বলা হয়ে থাকে কুলির অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে কুলির অ্যানিমিয়া বলা হয়ে থাকে এটাকে। তাহলে আমরা জানলাম থ্যালাসেমিয়া কথাটা কোথা থেকে এসছে, এই কথাটার মানে কি, কোন ভাষা থেকে এসেছে। এটুকু শর্ট কোশ্চেনে দেবে না তোমাদের, তবে আমি একটু জানার জন্য এই কথাগুলো বললাম। ঠিক আছে, এইবার দেখো থ্যালাসেমিয়া বিভিন্ন রকমের হতে পারে। এবার আমরা টপিকে যাই। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। তার প্রধান সম্পর্ক, তাহলে থ্যালাসেমিয়ার সম্পর্কটা হচ্ছে প্রধানত রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে। তাহলে থ্যালাসেমিয়া বিভিন্ন রকমের হতে পারছে, তার প্রধান একটা সম্পর্ক হচ্ছে কার সঙ্গে? রক্তের সঙ্গে। তাহলে থ্যালাসেমিয়ার প্রধান সম্পর্ক কার সঙ্গে? রক্তের সঙ্গে। তাহলে থ্যালাসেমিয়ার প্রধান সম্পর্ক হচ্ছে রক্তের সঙ্গে। ঠিক আছে, রক্তের কি থাকে? রক্তের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন কণিকা থাকে, তাছাড়া রক্ত লাল বর্ণের দেখা যাচ্ছে হিমোগ্লোবিন। তাহলে থ্যালাসেমিয়ার প্রধান সম্পর্ক রক্তের কার সঙ্গে? হিমোগ্লোবিনের সঙ্গে।
হিমোগ্লোবিনের সঙ্গে এর সম্পর্ক, থ্যালাসেমিয়া। হিমোগ্লোবিন, বোঝা গেল? তাহলে যদি হিমোগ্লোবিনের সঙ্গে রক্তে যদি স্বাভাবিকের তুলনায়, অর্থাৎ যে পরিমাণটা রক্তের হিমোগ্লোবিন থাকার কথা তার তুলনায় যদি কম থাকে, তাহলে শ্বাসবায়ু পরিবহন করতে পারবে না। তার কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিনটা অবস্থান করে থাকে। যেই হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে তখন কি হবে, লোহিত রক্তকণিকাগুলো আস্তে 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 ক্রমপরিণত হবে, অর্থাৎ ছোট হতে থাকবে। ফলে তাহলে ছোট হতে থাকে এবং এর কি হবে, বিকৃতি আকার ধারণ করবে। তাহলে বোঝা গেল, তাহলে থ্যালাসেমিয়ার প্রধান সম্পর্ক হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করা, আর হিমোগ্লোবিন সাধারণত লোহিত রক্তকণিকার মধ্যে অবস্থান করে। হিমোগ্লোবিনের পরিমাণটা যেই কমতে থাকবে তখন কি হবে, লোহিত রক্তকণিকার যেটা শ্বাসবায়ু পরিবহন করবে, লোহিত রক্তকণিকা এইটা আস্তে আস্তে কি হবে, ছোট হতে থাকবে। যেই ছোট হতে থাকবে তখন এর কার্যক্ষমতাও কমতে থাকবে, আস্তে আস্তে ছোট হবে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে ছোট হবে, ছোট হয়ে এর কার্যক্ষমতা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এইবার হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকা থেকে, কি করে, অক্সিজেন গ্রহণ করে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেয় রক্তের মাধ্যমে। তারপর ওই কোষে কি হয়, জারণ ঘটে, শ্বসন ক্রিয়া হয়, শ্বসন ক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটা আবার ওই হিমোগ্লোবিনের মাধ্যমে, অর্থাৎ তোমার হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে, সেটা আবার রক্তের মাধ্যমে এসে দেহের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ মেন কথা হচ্ছে শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে থাকে। তাহলে হিমোগ্লোবিন সাধারণত দুটো অংশ দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে সাধারণত দুটো অংশ দ্বারা গঠিত হয়। তোমাদের সিলেবাস অনুযায়ী যে কথাগুলো আমি বলছি, এগুলো সিলেবাসের কিছু কিছু বাইরেও থাকতে পারে, কিছু কিছু ভেতরে, কারণ তোমাদের ওখানে ডিটেলসও দেওয়া নেই, শুধুমাত্র চেকার বোর্ডটা দেওয়া আছে। ওটা আমি দেখাবো, আগে একটু বলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি বলেছে, হিমোগ্লোবিন হচ্ছে দুটি অংশ থাকে। কি কি? তাহলে হিমোগ্লোবিনের তাহলে হিমোগ্লোবিনে কটা অংশ থাকে, দুটো অংশ থাকে। কি কি? এটা হচ্ছে হিম একটা অংশ। এই হিমটাকে বলা হয়ে থাকে লৌহ প্রোটোপরফাইরিন। তাহলে এইটাকে বলা হয়ে থাকে লৌহ প্রোটোপরফাইরিন। ঠিক আছে, আর একটা থাকে গ্লোবিন নামক প্রোটিন থাকে, এই দুটো অংশের সমন্বয়ে হিমোগ্লোবিন গঠিত হয়ে থাকে। ঠিক আছে, প্রোটিন থাকে। এবার গ্লোবিন প্রোটিনের মধ্যে, এই যে আমরা গ্লোবিন প্রোটিনটা লিখলাম, আর একটা লিখলাম হিম বা লৌহ প্রোটোপরফাইরিন। এই গ্লোবিন প্রোটিনের মধ্যে তোমার কি থাকে, মানুষের দেহের দুটো, যেটা লিখছি, মানুষের দেহে দুটি আলফা এবং দুটি বিটা শৃঙ্খল থাকে। এই আস্তে আস্তে আমরা কিন্তু প্রবেশ করছি। তাহলে গ্লোবিন প্রোটিনের মধ্যে কি থাকে, দুটো থাকে আলফা। তাহলে কয়টা থাকে, দুইটি আলফা এবং দুইটি হচ্ছে বিটা শৃঙ্খল থাকে, শৃঙ্খল বর্তমান। বোঝা গেল? তাহলে গ্লোবিন প্রোটিনের মধ্যে দুটো আলফা এবং দুটো বিটা শৃঙ্খল থাকে।
তবে এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তখন যদি ভ্রূণ অবস্থায় হয়, অর্থাৎ সদ্য যেটা ভ্রূণ গঠিত হয়, যদি ভ্রূণ অবস্থায় হয় তাহলে ভ্রূণের বৃদ্ধি যখন হবে, ভ্রূণের বৃদ্ধির সময় এই যে দুটো আলফা আছে, এই আলফা শৃঙ্খলের সঙ্গে বিটার পরিবর্তন হবে। তাহলে যখন ভ্রূণের বৃদ্ধি হবে, ভ্রূণের বৃদ্ধির সময় কি হবে, আলফা শৃঙ্খলের সঙ্গে বিটা পরিবর্তিত হবে, বিটা পরিবর্তিত হবে। বোঝা গেল? তাহলে আলফা শৃঙ্খলের সঙ্গে বিটাটা পরিবর্তিত হবে। তাহলে কি হবে, সেই জায়গায় তোমার যাবে সেই জায়গায় তোমার গামা যাবে, ডেল্টা যাবে, ইটা যাবে। তাহলে এই আলফা শৃঙ্খলের সঙ্গে বিটাটাও পরিবর্তিত হয়ে সেই জায়গায় গামা যাবে, গামা শৃঙ্খল যেতে পারে, ডেল্টা যেতে পারে, ইটা যেতে পারে। এরা সেই জায়গাগুলোকে কি করবে, পূরণ করবে। তাহলে গেল, এই পর্যন্ত বুঝলাম। তাহলে গ্লোবিন নামক প্রোটিন দুটো হচ্ছে আলফা শৃঙ্খল, দুটো বিটা শৃঙ্খল থাকে। এবার ভ্রূণ অবস্থার সময় যদি আলফা শৃঙ্খলের পরিবর্তন হয়, আলফা শৃঙ্খলের সঙ্গে বিটা শৃঙ্খলটাও পরিবর্তিত হয়ে যায়। তখন কি হয়, বিটার স্থলে কি হচ্ছে, গামা, ডেল্টা, ইটা, এই সমস্তগুলো এরা অবস্থান করে। তারপরে জানা যায় যে মানুষের গ্লোবিন প্রোটিনের পরবর্তী সময়ে, মানুষের যে গ্লোবিন প্রোটিন আছে, একটু আগে দেখালাম, মানুষের গ্লোবিন প্রোটিনের আলফা নিয়ন্ত্রিত জিন থাকে, সেটা 16 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে থাকে। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের গ্লোবিন প্রোটিনের, তাহলে কি গ্লোবিন প্রোটিন, এখন যা সমস্ত কথা হবে সমস্ত গ্লোবিন প্রোটিন নিয়ে। তাহলে গ্লোবিন প্রোটিনের যে গ্লোবিন প্রোটিন হলো, সেই গ্লোবিন প্রোটিনের আলফা শৃঙ্খলের নিয়ন্ত্রক, আলফা শৃঙ্খলের নিয়ন্ত্রক, এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে দেয় যে আলফা শৃঙ্খলের গ্লোবিন প্রোটিনে আলফা শৃঙ্খলের নিয়ন্ত্রক কত নম্বর ক্রোমোজোমে অবস্থান করে, তাহলে 16 নম্বর ক্রোমোজোম। এটা মনে রাখবে, 16 নম্বর ক্রোমোজোমের বড় বাহু, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, বড় বাহুতে থাকে। এটা একটু আন্ডারলাইন করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে কোথায় থাকে, 16 নম্বর ক্রোমোজোমের বড় বাহুতে থাকে। আর বিটাটা থাকে, বিটা শৃঙ্খলের নিয়ন্ত্রক থাকে, বিটা শৃঙ্খলের নিয়ন্ত্রকটা থাকে হচ্ছে তোমার, তাহলে বিটা শৃঙ্খলের নিয়ন্ত্রক 11 নম্বর ক্রোমোজোমে, 11 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুতে থাকে, 11 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুতে, অর্থাৎ যেটা হচ্ছে পি বাহুতে অবস্থান করে। ঠিক আছে, গেল। তাহলে আমরা জানতে পারলাম যে আলফা শৃঙ্খলের নিয়ন্ত্রক কত নম্বর ক্রোমোজোমে থাকে, 16 নম্বর, আর বিটাটা থাকে 11। এটা কিন্তু পরীক্ষায় দেয় শর্ট কোশ্চেনে, যে থ্যালাসেমিয়া রোগের অর্থাৎ আলফার কত নম্বর ক্রোমোজোমে থাকে, 16, আর বিটাটা থাকে 11 নম্বর ক্রোমোজোমে। এইবার কোনো কারণে যদি 16 নম্বর কিংবা 11 নম্বর ক্রোমোজোম
যে কোনো কারণেই হোক, পরিবেশগত কারণেই হোক বা জিনগত কারণেই হোক, কোনো কারণ, যে কোনো কারণ, সাধারণত জিনগত কারণই হবে। তাহলে এই 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের এই যে বাহুগুলো দেখলাম, কিউ বাহু এবং পি বাহু, তাহলে কোনো কারণে 16 এবং 11 নম্বর ক্রোমোজোমের পি এবং কিউ বাহুর কি হবে, গ্লোবিন নিয়ন্ত্রণ জিনগুলো, গ্লোবিন নিয়ন্ত্রণ, যারা গ্লোবিনকে নিয়ন্ত্রণ করছে, সেই গ্লোবিন নিয়ন্ত্রণ জিনগুলো যদি হচ্ছে ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বোঝা গেল? তাহলে কোনো কারণে 16 নম্বর ক্রোমোজোম এবং 11 নম্বর ক্রোমোজোমের, অর্থাৎ যারা পিকিউ বাহুতে অবস্থান করছে, নিয়ন্ত্রক জিনগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কি হবে, গ্লোবিন যে প্রোটিন, সেই প্রোটিনের উৎপত্তি বিঘ্নিত হবে। তাহলে কি হবে, গ্লোবিন প্রোটিনের উৎপত্তি বিঘ্নিত হবে। বোঝা গেল? যদি এদের জিনগুলোর যদি কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে দেখা যাবে। এবং গ্লোবিন প্রোটিনের স্বাভাবিক অবস্থায় পলিপেপটাইড কি হবে, সুষ্ঠুভাবে হয় না। ফলে গ্লোবিন প্রোটিনের যে পলিপেপটাইড, সেই পলিপেপটাইডটা ওরা সুষ্ঠুভাবে গঠিত হয় না বা তৈরি হয় না। গেল, ফলে গ্লোবিন সংক্রান্ত একাধিক ব্যাধির সৃষ্টি হবে। তাহলে এখানে লিখে দিই ছোট করে, তাহলে কি হয়, গ্লোবিন প্রোটিনের স্বাভাবিক পলিপেপটাইড, গ্লোবিন প্রোটিনের স্বাভাবিক পলিপেপটাইড কি হবে না, পলিপেপটাইড সুষ্ঠুভাবে হয় না। সুষ্ঠুভাবে হয় না। তখন কি হয়, তখন গ্লোবিন সংক্রান্ত একাধিক ব্যাধি দেখা যায়। তখন গ্লোবিন সংক্রান্ত একাধিক ব্যাধির সৃষ্টি হয়। সৃষ্টি হলো, তাতে কি হলো, এই যে একাধিক ব্যাধির সৃষ্টি হলো, এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে গ্লোবিনোপ্যাথি। একে কি বলা হয়, গ্লোবিনোপ্যাথি। যেহেতু গ্লোবিনের ফলে সৃষ্টি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে, সেই জন্য একে বলা হয় গ্লোবিনোপ্যাথি। কেন বললাম গ্লোবিনোপ্যাথি, এইবার তোমরা বুঝতে পারবে কেন গ্লোবিনোপ্যাথিটা এখানে বললাম। কারণ থ্যালাসেমিয়া হলো একটা গ্লোবিনোপ্যাথি, মানে ওটাও তোমার এই ক্রোমোজোমের 16 নম্বর এবং 11 নম্বর জিনের সঞ্চারিত শৃঙ্খলায় পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। সেই জন্য থ্যালাসেমিয়াটাও হলো এক প্রকার গ্লোবিনোপ্যাথি। এইবার থ্যালাসেমিয়াকে গ্লোবিনোপ্যাথি বলা হয়ে যায়। এবার থ্যালাসেমিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বোঝা গেল? তাহলে থ্যালাসেমিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া,
সেমিয়া, আর একটা হচ্ছে বেটা থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কয় রকমের হলো? 2 রকমের। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবার আমরা আলফা থ্যালাসেমিয়া সম্বন্ধে জানবো, বিটা থ্যালাসেমিয়া সম্বন্ধে জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো আলফা থ্যালাসেমিয়া। আমরা আগেই বলেছি আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমের নিয়ন্ত্রক? 16 নম্বর। তাহলে এবার প্রথমে আলফা থ্যালাসেমিয়া লিখি। তাহলে হচ্ছে 1 নম্বর হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। বোঝা গেল? আলফা থ্যালাসেমিয়া হচ্ছে এই প্রকার থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের, অর্থাৎ 16 নম্বর যে ক্রোমোজোম আছে সেই 16 নম্বর ক্রোমোজোমের আলফা গ্লোবিন নিয়ন্ত্রক জিনগুলো, আলফা গ্লোবিন নিয়ন্ত্রক জিনগুলো কি করে? হচ্ছে বিযুক্তির ফলে সৃষ্টি হয়ে থাকে। তাহলে কিসের ফলে? বিযুক্তির ফলে সৃষ্টি হয়। তাহলে আমি লিখি এই প্রকার থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের আলফা গ্লোবিন নিয়ন্ত্রক। তাহলে এই প্রকার থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের আলফা গ্লোবিন নিয়ন্ত্রক আলফা গ্লোবিন নিয়ন্ত্রক জিনগুলির বিযুক্তির ফলে সৃষ্টি হয়। সৃষ্টি হলো। এবার আলফা জিন নষ্ট হওয়ার ফলে গ্লোবিনের মধ্যে, যেই আলফা জিনটা নষ্ট হয়ে যাবে তখন কি হবে? গ্লোবিনের মধ্যে বিটা এবং ডেল্টা শৃঙ্খল উৎপন্ন হবে। যেই আলফা জিনটা নষ্ট হয়ে যাবে তখন গ্লোবিনের মধ্যে বিটা এবং ডেল্টা শৃঙ্খলের সৃষ্টি হবে। অর্থাৎ 16 নম্বর ক্রোমোজোমের, তাহলে লিখি আলফা জিন নষ্ট হলে, অর্থাৎ আলফা জিন নষ্ট হলে নষ্ট হয়ে গেল। বোঝা গেল? নষ্ট হলে সেই স্থানে কে যাবে? বিটা আর ডেল্টা যাবে। সেই স্থানে বিটা গ্লোবিনের মধ্যে, অর্থাৎ সেই স্থান বলতে এখানে গ্লোবিনের মধ্যে, কিন্তু সেই স্থানে বিটা এবং ডেল্টা শৃঙ্খল উৎপন্ন হবে। বিটা ও ডেল্টা শৃঙ্খল উৎপন্ন হবে। হ্যাঁ, বিটা শৃঙ্খল আর ডেল্টা শৃঙ্খল উৎপন্ন হলো, তাতে ক্ষতি কি হলো? ওই জায়গাটা তো পূরণ করলো, কিন্তু না, কি হয় তখন 16 নম্বর ক্রোমোজোমের, তখন এই যে 16 নম্বর, এটা 16 নম্বর ক্রোমোজোম, তখন 16 নম্বর ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে একটা অসম ক্রসিং ওভার ঘটবে। এর ফলে কি হবে? এরা যখন ওই জায়গায় চলে যাবে, অর্থাৎ আলফার জায়গাটা চলে যাবে, তখন 16 নম্বর ক্রোমোজোমের কি হবে? ক্রোমাটিডের মধ্যে 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে
অসম কি হবে, অসম ক্রসিং ওভার হবে, অসম ক্রসিং ওভার ঘটবে, ক্রসিং ওভার ঘটবে। বোঝা গেল? তাহলে যে জায়গায় যে থাকার কথা সেই জায়গায় যদি সে অন্য কেউ যায়, তাহলে সেখানটা দেখো তোমরা দেখতে পাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অর্থাৎ তোমাদের পিকনিকের কথাই বলি, আরো পিকনিকে তোমাকে দায়িত্ব দিয়েছে, এই জিনিসের দায়িত্ব তোমার। এবার তোমার অনুপস্থিতিতে যদি আরেকজন যায় সেই দায়িত্বটা পালন করে, তাহলে কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক তেমনই এখানে যে জায়গায় আলফা জিন থাকার কথা সেই জায়গায় আলফা জিন যদি না থেকে বিটা এবং ডেল্টা যায়, জিনটা যায়, তখন কি হবে, 16 নম্বর যে ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অসম ক্রসিং ওভার ঘটবে, সমভাবে ঘটবে না। এর ফলে কি হবে, এর ফলে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। তাহলে এর ফলে ঘটবে যে রোগটা, সেই রোগটা হচ্ছে একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া, একটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া সৃষ্টি হবে। এর ফলে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে। তাহলে বিভিন্ন রকম কিসে, থ্যালাসেমিয়া সৃষ্টি হবে। থ্যালাসেমিয়া অনেক রকমের হয়, তোমাদের সিলেবাস অনুযায়ী দুটো আছে, বিভিন্ন রকম থ্যালাসেমিয়ার সৃষ্টি হবে। তোমাদের সিলেবাস অনুযায়ী দুটো দেওয়া আছে, শুধুমাত্র দুটোই আলোচনা সৃষ্টি হয়, দুটোই আলোচনা করব। কি কি দেওয়া আছে, একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া। এছাড়া আরো দুটো হতে পারে, সে দুটো তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য সেগুলো আর আলোচনা করব না। তাহলে প্রথমে আমরা দেখব, তাহলে গেল এই প্রকার থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম, এটা খেয়াল রাখবে 16 নম্বর কিন্তু, তাহলে আলফাটা 16 নম্বর থাকে। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের আলফা গ্লোবিন নিয়ন্ত্রক জিনগুলোর বিযুক্তির ফলে সৃষ্টি হয়। এবার যেই আলফা জিনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে সেই স্থানে কে যাবে, বিটা যাবে এবং ডেল্টা যাবে। গিয়ে কি হবে, সেই জায়গার যে ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে একটা অসম ক্রসিং ওভার ঘটবে এবং বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হবে। সেই রোগগুলোর মধ্যে বিভিন্ন রকম থ্যালাসেমিয়া রোগ বলতে এখানে থ্যালাসেমিয়া। এইবার আমরা দেখব সিলেবাস অনুযায়ী দুই রকমের থ্যালাসেমিয়া, একটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। তাহলে আমরা প্রথমে দেখব মাইনর থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া মাইনর, আমরা তাহলে প্রথম দেখব হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মাইনর, বোঝা গেল থ্যালাসেমিয়া মাইনর। তাহলে যখন থ্যালাসেমিয়া মাইনরটা আগে একটা ছবির মাধ্যমে বোঝাই, তারপরে বুঝতে পারবে। দেখো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস মানে একই ক্রোমোজোমে দুটো একই ক্রোমোজোম, সেটা হচ্ছে হোমোলোগাস। তাহলে একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম হলো, ধরো 16 নম্বর ক্রোমোজোমটা বা জিনটা এই জায়গায় অবস্থান করছে, 16 নম্বর, এটাতেও এটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম জিন, 16 নম্বর এই জায়গায় অবস্থান করছে, বুঝা গেল। এইবার একটিতে এক একটাতে কটা করে থাকে, দুটো করে আলফা থাকে, তাহলে এটাতে আলফা আছে, এটাতেও আলফা আছে, একটাতে দুটো করে, আবার এটাতেও আলফা আলফা। তাহলে একটিতে হোমোলোগাস ক্রোমোজোমের এক একটিতে দুটি করে কি থাকে, আলফা গ্লোবিন থাকে, এক একটাতে দুটো করে আলফা, এটা হচ্ছে গ্লোবিন, আলফা গ্লোবিন থাকে, বুঝা গেল। তাহলে একটাতে দুটো করে আলফা গ্লোবিন থাকে। ধরো এই ক্রোমোজোমের আলফা গ্লোবিনটা নষ্ট হয়ে গেছে, দুটোই নষ্ট হয়ে গেছে, এবং এই ক্রোমোজোমের আলফা গ্লোবিন দুটোই
ভালো আছে। তাহলে এই ক্রোমোজোমের 16 নম্বর ক্রোমোজোমের দুটো যে আলফা গ্লোবিন ছিল, সেই আলফা গ্লোবিন দুটো নষ্ট হয়ে গেছে এবং এই ক্রোমোজোমের, অর্থাৎ যেহেতু এরা হোমোলোগাস ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে দুটো আলফা গ্লোবিন ছিল তার মধ্যে দুটোই ভালো আছে। ফলে দেখো হোমোলোগাস থেকে কি হয়ে গেল, একটা খারাপ হয়ে গেল আর একটা ভালো হয়ে গেল। ফলে এটাকে হেটারোজাইগাস অবস্থার সৃষ্টি করলো। হেটারো মানে আলাদা, হেটারো জাইগাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি জন্য? এই গ্লোবিন প্রোটিনটা নষ্ট হওয়ার ফলে হেটারোজাইগাস অবস্থা সৃষ্টি হলো। এক্ষেত্রে দেখো, আগে যদি গ্লোবিনের পরিমাণ যদি 20 থাকে, তাহলে যেহেতু দুটো নষ্ট হয়ে গেছে তাহলে অর্ধেক হয়ে যাবে, 10 হয়ে গেল। তাহলে আগে যদি 20 থাকতো, এখন কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে দুটো গ্লোবিন, আলফা গ্লোবিন নষ্ট হওয়ার ফলে এদের কি হয়ে গেল? এদের হচ্ছে গ্লোবিনের পরিমাণটা অর্ধেক হয়ে গেল, গ্লোবিনের পরিমাণটা অর্ধেক হয়ে গেল। এক্ষেত্রে একটা রোগ দেখা দেবে, যেহেতু এদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই একই গ্লোবিন নেই, আলাদা বা নষ্ট হয়ে গেছে, আর এটা ভালো আছে, ফলে এক্ষেত্রে কি হবে? রোগ দেখা দেবে, একটা রোগ দেখা দেবে। সেই রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী দেখা দেবে, কিন্তু সেই থ্যালাসেমিয়া রোগটা ততটা প্রকাশিত হবে না, অর্থাৎ ততটা তীব্র নয়। সেই জন্য একে মৃদু থ্যালাসেমিয়া বা মাইনর থ্যালাসেমিয়া বলা হয়, বা থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। বোঝা গেল? তাহলে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের, এক একটিতে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের 16 নম্বরে কি হয়? 16 নম্বরে তোমার একটিতে দুটো করে আলফা গ্লোবিন থাকে, এটাতে দুটো ছিল, এটাতে দুটো ছিল, দুটো করে আলফা গ্লোবিন থাকে। এই দুটো আলফা গ্লোবিনের মধ্যে একটা ক্রোমোজোমের দুটো আলফা গ্লোবিন নষ্ট হয়ে গেল এবং একটা গ্লোবিনের দুটো আলফা গ্লোবিন ভালো থাকলো, ঠিক গেল? তখন কি হয়? হেটারোজাইগাস অবস্থার সৃষ্টি হয়। এই হেটারোজাইগাস যখন অবস্থার সৃষ্টি হয়, তখন দেখা যায় যে প্রথম অবস্থায় গ্লোবিনের পরিমাণটা যা ছিল, পরবর্তীকালে গ্লোবিনের পরিমাণটা অর্ধেক হয়ে গেল। এর ফলে কি হয়? এক ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। সেই থ্যালাসেমিয়াটা খুবই মারাত্মক বা তীব্র হয় না, মৃদু হয়ে থাকে। সেই থ্যালাসেমিয়াটিকে বলা হয়ে থাকে মাইনর থ্যালাসেমিয়া। ঠিক আছে, সেই থ্যালাসেমিয়াটাকে কি বলা হয়? মাইনর থ্যালাসেমিয়া। বুঝেছো? এইবার আমরা তাহলে কথায় লিখে তারপর ছবিটা নিচ্ছি। তাহলে কি বলেছে? যখন দুটো হোমোলোগাস, তাহলে যখন দুটো হোমোলোগাস যখন দুটো হোমোলোগাস ক্রোমোজোমের একটিতে দুটি আলফা গ্লোবিন কি হয়ে গেল? আলফা গ্লোবিন এর জিন নষ্ট হয়ে গেল, আলফা গ্লোবিন এর জিন নষ্ট হয়ে গেল, ঠিক আছে? নষ্ট হয়ে গেল, তখন তাকে বলা হয়, কি বলা হবে? আগে ছিল হোমো, তাহলে এবার হয়ে যাবে হেটারোজাইগাস অবস্থা হবে, বলা হয় হেটারোজাইগাস। তাহলে তখন তাকে কি বলা হচ্ছে? হেটারোজাইগাস। এই অবস্থায় আলফা গ্লোবিনের পরিমাণটা কি হয়? আগে যদি 20 থাকে, এখন কত হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। এই অবস্থায় আলফা গ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়,
হয়ে যায়, তাহলে আলফা গ্লোবিনের পরিমাণ কি হয়ে গেল, অর্ধেক হয়ে যায়। এক্ষেত্রে একটা মৃদু রক্ত অল্পতা অর্ধেক হয়ে গেল, তাহলে এক্ষেত্রে একটি মৃদু রক্তাল্পতা প্রকাশিত হয়। একে বলা হয় কি বলা হয়, থ্যালাসেমিয়া মাইনর। বোঝা গেল থ্যালাসেমিয়া মাইনর কি করে হলো। তাহলে প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোমের একটিতে কটা করে থাকে, দুটো করে আলফা গ্লোবিন জিন থাকে। তার মধ্যে একটা যদি দুটো আলফা গ্লোবিন জিনই নষ্ট হয়ে যায়, তাহলে আর একটাতে থেকে যায়, ফলে হোমো হেটারোজাইগাস অবস্থার সৃষ্টি হয় হোমো থেকে। এক্ষেত্রে একটা মৃদু রক্তাল্পতার সৃষ্টি হয়, তাকে বলা হয়ে থাকে থ্যালাসেমিয়া মাইনর। এবার ছবিটা দেখি। হয়েছে? এবার দেখো 16 নম্বর ক্রোমোজোম, এখানে জিনটা এখানে অবস্থান করছে 16 নম্বর। এর আলফা দুটো, এর দুটো আলফা, এর দুটোই বর্তমান আছে প্লাস প্লাস দিয়ে, আর এর দুটো হচ্ছে নষ্ট হয়ে গেছে মাইনাস মাইনাস দিয়ে প্রকাশ করেছি। এটাকে বলে থ্যালাসেমিয়া মাইনর। ছবিটা বোঝা গেল, থ্যালাসেমিয়া মাইনর। এবার আমরা দেখব থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মেজরটা কি, দুটি হোমোলোগাস ক্রোমোজোমে যদি উভয়টাই নষ্ট হয়ে যায়, এর উল্টোটা, তাহলে দুটো হোমোলোগাস ক্রোমোজোমে যদি উভয়ই, এটাও আলফা জিন এটাও আলফা জিন, আলফা অর্থাৎ গ্লোবিন জিন নষ্ট হয়ে গেল, তাহলে কি হলো, হোমোজাইগাস অবস্থার সৃষ্টি হলো। তাহলে একটু লিখে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে থ্যালাসেমিয়া মাইনর গেল, এবার মেজর। তাহলে এবার লিখবো হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মেজর, এটা কিন্তু দেয় যে থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর বলতে কি বোঝো, ঠিক আছে, মেজর এবং মাইনর। তাহলে কি লিখবো, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের উভয়ের, তাহলে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের দুটি আলফা গ্লোবিন জিন নষ্ট হয়ে হোমোজাইগাস, হেটারো না, এখানে হোমোজাইগাস অবস্থার সৃষ্টি হয়, নষ্ট হয়ে হোমোজাইগাস অবস্থার সৃষ্টি হয়, হলো, অবস্থার সৃষ্টি হলো। এর ফলে কি হয়, এর ফলে আলফা পলিপেপটাইড তৈরি হয় না, এর ফলে আলফা
পলিপেপটাইড তৈরি হয় না, আলফা পলিপেপটাইড তৈরি হয় না। হলো, আলফা পলিপেপটাইড যেই তৈরি হয় না তখন মারাত্মক ধরনের রক্ত অল্পতা দেখা যায়। তখন মারাত্মক রক্ত অল্পতা দেখা দেয়। একে বলা হয় থ্যালাসেমিয়া মেজর। বোঝা গেল থ্যালাসেমিয়া মেজরটা কি? তাহলে যখন এই দুটোই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ দুটো আলফা গ্লোবিন নষ্ট হয়ে যাবে, ফলে আলফা পলিপেপটাইড আর তৈরি হবে না। আগেরটা তো একটা ছিল এবং আলফা পলিপেপটাইড তৈরি হয়েছিল, ফলে মৃদু হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে দুটোই নষ্ট হয়ে যাওয়ার ফলে কোনো আলফা পলিপেপটাইড তৈরি হবে না, তখন মারাত্মক ধরনের একটা রক্ত অল্পতা দেখা যায়, ফলে হচ্ছে মৃত্যু ঘটে। এইটা ছবিটা দেখো, এটা কিন্তু সেন্ট্রোমিয়ার আর এই দুদিকে দুটো বাহু, আর যেহেতু একই ক্রোমোজোমের দুটো, সেই জন্য এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর এটা পরস্পর নন সিস্টার। পরে যখন আমি ক্রোমোজোমের চ্যাপ্টারে পড়াবো তখন বলবো। তাহলে এটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে অবস্থান করছে। 16 নম্বরে এখানে আলফা নেই, অর্থাৎ দুটোতেই আলফা মিসিং, ফলে মারাত্মক ধরনের রক্ত অল্পতা দেখা গেছে। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে রক্ত অল্পতা হয়েছে, বাইরে থেকে আমরা রক্ত দেব, রক্ত দিয়ে আবার হচ্ছে সাধারণ সুস্থ জীবন ফিরে পাবো। হ্যাঁ হয়, বাইরে থেকে রক্ত দিয়ে তার জীবনটাকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু এর আবার সমস্যা আছে। যদি বারবার এইভাবে রক্ত চেঞ্জ করতে থাকো তাহলে কি হয়, বারবার রক্ত বদলানোর ফলে হচ্ছে দেহে ওই যে হিমোগ্লোবিন দুটো ভাগে ভাগ ছিল, একটা হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিমটা হচ্ছে লৌহ গঠিত অংশ, ফলে বারবার কি হয়, রক্ত চেঞ্জ করলে দেহে লোহার পরিমাণটা বেড়ে যায়। তাহলে লোহার পরিমাণটা যেই বেড়ে যাবে তখন দেহের বিভিন্ন অর্গান আছে, যেমন কি আছে, হৃৎপিণ্ড আছে, যকৃৎ আছে, এছাড়া বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি হচ্ছে, ভালোর পরিবর্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। তাহলে থ্যালাসেমিয়া হলে রক্ত পাল্টানো যেতে পারে, কিন্তু তার পরিবর্তে বিভিন্ন অঙ্গগুলো কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বোঝা গেল? এই হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। তোমাদের সিলেবাস অনুযায়ী আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমে অবস্থান করে থাকে, মেজর এবং মাইনর থ্যালাসেমিয়া বলতে কি বোঝো আমি যেটা দেখালাম। এরপরে আর একটা থ্যালাসেমিয়া আছে যেটাকে বলা হয়ে থাকে বিটা থ্যালাসেমিয়া। একটা আমরা আগে পড়লাম আলফা থ্যালাসেমিয়া, এবার পড়বো বিটা থ্যালাসেমিয়া। তাহলে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় সেটা এখন দেখব। তাহলে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনে, তাহলে বিটা, এখানেও বিটা গ্লোবিন, অর্থাৎ আলফা গ্লোবিন ছিল, এখানেও ঠিক তেমনই বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের, তাহলে বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনে, পলিপেপটাইড উৎপাদনে কি করবে, কোন রকম ত্রুটির জন্য, যে কোনো রকম ত্রুটি, তাহলে কোন রকম ত্রুটির জন্য, ত্রুটি হবে এবং ত্রুটির জন্য থ্যালাসেমিয়া সৃষ্টি হবে।
থ্যালাসেমিয়ার সৃষ্টি হয়। এটা কিন্তু 11 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে থাকে। তাহলে যেই বিটা গ্লোবিন পলিপেপটাইডের উৎপাদন এবং সংশ্লেষের পরিমাণটা কমে যাবে, তখন কি হবে? তখন রোগীর কম রক্তাল্পতা দেখা যাবে। তাহলে কি হবে? বিটা গ্লোবিন পলিপেপটাইডের সংশ্লেষ উৎপাদন সংশ্লেষ ও উৎপাদন সংশ্লেষ এবং উৎপাদন কি হবে? কম হলে রোগীর কম রক্তাল্পতা দেখা যাবে। ঠিক আছে, কম রক্তাল্পতা দেখা যাবে। আর যদি এর উল্টোটা হয়, অর্থাৎ বিটা গ্লোবিনের পলিপেপটাইডের সংশ্লেষ উৎপাদন যদি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে রক্তাল্পতাটা কি হবে? যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ আগে কম হচ্ছিল, কিন্তু যদি বন্ধ হয়ে যায় পুরোপুরি, এই বিটা গ্লোবিনের পলিপেপটাইডের সংশ্লেষ উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে মারাত্মক ধরনের রক্তাল্পতা দেখা যাবে। বোঝা গেল? এই হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এইবার সাধারণত যদি তোমার মাইনর থ্যালাসেমিয়া হয়ে থাকে, তাহলে অনেক সময় সেটা বহিঃপ্রকাশ হয় না, সেটাকে স্বাভাবিক হিসাবে আমরা ধরে নিই যদি মাইনর হয়ে থাকে। মেজর হলে তো বড় আকারে হয়ে যাচ্ছে। তাহলে যদি মাইনর হয়ে থাকে, সেটাকে আমরা কি স্বাভাবিক আকারে ধরে নিয়ে থাকি। ঠিক আছে? এইবার দেখো, থ্যালাসেমিয়া হয়েছে কি করে বুঝবো? তার লক্ষণগুলো কি? তাহলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির লক্ষণ, অর্থাৎ কি করে বোঝা যাবে যে থ্যালাসেমিয়া হয়েছে? তাহলে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো দেখি। তাহলে থ্যালাসেমিয়ার লক্ষণ, 1 নম্বর লক্ষণ তোমরা নিজেরাই বলতে পারবে। কি লক্ষণ? ওই যে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটি হবে। তাহলে 1 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ। হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ। যেই ত্রুটিপূর্ণ হবে তখন রক্তাল্পতা দেখা দেবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে, 2 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে, যেই কমে যাবে, কমে যাওয়ার ফলে লোহিত রক্তকণিকা কি হবে? ছোট হয়ে যাবে। তারপরে কালচে মূত্র ত্যাগ করবে। বুঝে গেল? তারপরে যকৃৎ এবং প্লীহা, তারপরে আছে যকৃৎ ও স্প্লীহা ক্ষতিগ্রস্ত হবে।
ক্ষতিগ্রস্ত বলতে বৃদ্ধি হবে, এদের বৃদ্ধিটা বেশি হবে স্বাভাবিকের তুলনায়। এই সমস্ত কারণগুলো যদি দেখা যায় তাহলে বোঝা যাবে তার থ্যালাসেমিয়া হয়েছে। এইবার থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত অর্থাৎ জিনের মাধ্যমে বাহিত হয়ে থাকে, জিন। তাহলে থ্যালাসেমিয়া একটি জিন গঠিত। এইবার থ্যালাসেমিয়াটা বংশগতিটা কিভাবে যায় সেটা দেখি। আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের 16 নম্বর অটোজোম এবং বিটা থ্যালাসেমিয়া জিন 11 নম্বরে ক্রোমোজোমে অবস্থিত। তাহলে হচ্ছে আলফা থ্যালাসেমিয়াকে সংক্ষেপে থ্যাল এইভাবে প্রকাশ করা হয়। তাহলে আলফা থ্যালাসেমিয়া কত 16 নম্বর কোথায় থাকে? 16 নম্বর অটোজোমে, মানে দেহজ ক্রোমোজোম যেটা অটোজোমে। আর বিটা থ্যালাসেমিয়া অর্থাৎ বিটা থ্যাল এটা অবস্থান করে 11 নম্বর হচ্ছে ক্রোমোজোমে। বোঝা গেল কোথায় কোথায় অবস্থান করছে এবং সেটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে। তাহলে যদি প্রকট হয়, প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আলফা থ্যালটাকে যদি প্রকট হয়, আলফা থ্যালটা কি হবে? যদি প্রকট হয়ে থাকে তাহলে সেটাকে প্রকাশ করা হয়ে থাকে আলফা থ্যাল মাথায় প্লাস, এইভাবে যদি প্রকট হয়। তাহলে আলফা থ্যালটা যদি প্রকট হয়, আগে এইগুলো বুঝিয়ে নিচ্ছি তারপরে আমরা চেকার বোর্ডটা যাব। হঠাৎ করে আমি যদি এটা লিখি আলফা থ্যাল প্লাস, তাহলে আমরা বুঝতে পারবো না, সেই জন্য আমি আগে এগুলোকে বুঝিয়ে নিচ্ছি। তাহলে আলফা থ্যাল মানে থ্যালাসেমিয়া যদি প্রকট হয় তাহলে কি লিখবো? আলফা থ্যাল প্লাস। এরা তখন প্রকট অবস্থায় থাকবে। তাহলে আলফা থ্যাল এটাকে প্রকাশ করা হবে প্লাস দ্বারা, তখন এটাকে লেখা হয়, অর্থাৎ দুটো থাকে তো, এক একটাই দুটো থাকে, তাই আলফা থ্যাল প্লাস, আবার নিচে লেখা হয় আলফা থ্যাল প্লাস। বোঝা গেল? অর্থাৎ একটা ক্রোমোজোমে দুটো আলফা থাকে, আগেই বলেছি, সেই জন্য দুটো অবস্থায় থাকে। তখন রক্তের হিমোগ্লোবিনের গঠনটা যখন এরকম থাকবে, তখন রক্তের হিমোগ্লোবিনের গঠনটা ঠিকঠাক মতো হয়ে যাবে। তাহলে ঠিকঠাক হবে এবং তখন থ্যালাসেমিয়া হবে না। এরকম যদি থাকে তখন থ্যালাসেমিয়া হবে না। বোঝা গেল? যদি প্রকট অবস্থায় থাকে, এইরকম অবস্থায় থাকে, তখন থ্যালাসেমিয়াটা হবে না। আর একটা হচ্ছে, কিন্তু যদি আলফা থ্যাল যদি এরকম থাকে, আলফা থ্যাল বাই আলফা থ্যাল এরকম যদি থাকে, অর্থাৎ কোনোটাই দেখো প্রকট নয়, হোমোজাইগাস প্রচ্ছন্ন যদি হয়, এটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন যদি হয়, তাহলে হোমোজাইগাস এবং প্রচ্ছন্ন যদি হয়, তাহলে থ্যালাসেমিয়াটা প্রকাশিত হবে, সেটা হচ্ছে মেজর। তাহলে মেজর থ্যালাসেমিয়া প্রকাশিত হবে, মেজর থ্যালাসেমিয়া প্রকাশিত হবে। এগুলো আগে আমরা জেনে নিলাম। তাহলে কোনটা প্রকট এবং কোনটা প্রচ্ছন্ন, কোনটা কিরকম অবস্থায় থাকলে থ্যালাসেমিয়া রোগটা হবে আর কোনটা থাকলে হবে না। এইবার আমরা দেখব, তোমাকে এবার কোশ্চেন দেবে, অর্থাৎ মাধ্যমিকে কোশ্চেন করা হয় যে একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে
একজন থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলার যদি বিবাহ হয় তাহলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এভাবেও দেয়, অথবা কোন কোন সন্তান থ্যালাসেমিয়া পুত্র বা কন্যা এরকম দিতে পারে যে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, শুধু পার্সেন্টেজটাই দেয়। তাহলে আমরা দেখব যে, আর আগেই বলেছি মাইনর থ্যালাসেমিয়াটাকে সাধারণত স্বাভাবিক হিসাবে ধরা হয়ে থাকে মাইনর থ্যালাসেমিয়াটা। তাহলে আমরা দেখব একজন পুরুষ, যেটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। তাহলে একজন পুরুষ ইনি হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। মাইনর থ্যালাসেমিয়া হলে একটা থ্যাল প্লাস থাকবে, একটা থ্যাল মাইনাস থাকবে। তাহলে মাইনর থ্যালাসেমিয়া অর্থাৎ আলফা থ্যাল প্লাস, এই যে বাই আলফা থ্যাল, এটা আর প্লাস হবে না, সেই জন্য এটা হচ্ছে মাইনর। তাহলে এটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। বোঝা গেল? এটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। আর এটা হচ্ছে স্ত্রীও দেওয়া আছে হচ্ছে, ধরো বললো স্বাভাবিক, স্ত্রী হচ্ছে স্বাভাবিক। তাহলে স্বাভাবিকের ক্ষেত্রে দুটোই প্লাস, থ্যাল প্লাস থ্যাল প্লাস। তাহলে দুই স্ত্রী স্বাভাবিক আর হচ্ছে পুরুষ হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া। তাহলে এখানে লিখে দিই স্বাভাবিক হলো। এইবার যেহেতু এরা হচ্ছে অংশ, এটাকে বলে পি জনু। এবার এখান থেকে আমরা গ্যামেট পাবো। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো, এখান থেকে কটা? দুটো গ্যামেট পাবো। তাহলে ওখান থেকে একটা পেলাম হচ্ছে আলফা থ্যাল প্লাস, আর একটা পেলাম হচ্ছে আলফা থ্যাল। এগুলো হচ্ছে গ্যামেট পেলাম, গ্যামেট। ঠিক এখান থেকেও দুটো গ্যামেট পাবো, কিন্তু দুটোই যেহেতু হোমোলোগাস অর্থাৎ একই, তাহলে এখান থেকেও দুটো পাবো। এটা হচ্ছে আলফা থ্যাল প্লাস, আর একটা হচ্ছে আলফা থ্যাল প্লাস। দুটোই দেখো একই গ্যামেট পেলাম, এটা হচ্ছে গ্যামেট। এর মধ্যে কি হবে? ক্রস হবে। তাহলে দুটোর মধ্যে থেকে একটা নিলেই হবে। তাহলে যদি ক্রস করা হয় তাহলে এইটার সঙ্গে এটা ক্রস হবে, হয়ে কি উৎপন্ন করবে? আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস হলো। আবার এইটার সঙ্গে যদি আর হয়, এটার সঙ্গে যদি হয়, তাহলে কি উৎপন্ন করবে? আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল। বোঝা গেল? অর্থাৎ এটা হচ্ছে F1 জন্য, তাহলে F1 জনুতে আমরা দেখলাম যে মাইনর থ্যালাসেমিয়া এবং স্বাভাবিক মহিলার মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাদের যে সন্তানাদি উৎপন্ন হবে বা অপত্য তৈরি হবে, তার মধ্যে স্বাভাবিক এবং হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানও জন্মগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে স্বাভাবিক হবে। তাহলে স্বাভাবিক, আর এটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া হলো। এটা আমরা একটা টাইপের দেখলাম। আবার যদি বলে যে দুজনাই হচ্ছে কি মাইনর থ্যালাসেমিয়া, অর্থাৎ পুরুষও মাইনর থ্যালাসেমিয়া এবং মহিলাও মাইনর থ্যালাসেমিয়া, তাহলে দেখি কি হয়। তাহলে দুইজনই যদি মাইনর থ্যালাসেমিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে?
এটা মাইনর হয়ে গেল, তাহলে মাইনর থ্যালাসেমিয়া এটা হচ্ছে পি জনু। এখান থেকে দুটো গ্যামেট পাবো, একটা হচ্ছে আলফা থ্যাল প্লাস আর একটা হচ্ছে আলফা থ্যাল। এখান থেকে দুটো গ্যামেট পাবো, একটা হচ্ছে আলফা থ্যাল প্লাস আর একটা হচ্ছে আলফা থ্যাল। পেলাম, এরা হচ্ছে গ্যামেট। এইগুলো হচ্ছে কি বলবো, গ্যামেট। এবার এখান থেকে যে অপত্যগুলো উৎপন্ন হবে ক্রসের মাধ্যমে, দেখো এর সঙ্গে এটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল। এর সঙ্গে এটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে আলফা থ্যাল প্লাসটা উপরে দিলাম বাই আলফা থ্যাল। এর সঙ্গে এটা যাচ্ছে, তাহলে কি উৎপন্ন হচ্ছে আলফা থ্যাল বাই আলফা থ্যাল প্লাস। এর সঙ্গে এটা যাচ্ছে, তাহলে আলফা থ্যাল বাই আলফা থ্যাল। তাহলে এইটা দেখো স্বাভাবিক, একদম পুরো স্বাভাবিক, এর মধ্যে কোনো রোগের জীবাণু নেই, তাহলে এটা স্বাভাবিক। এটা মাইনর, এটাও মাইনর। আর এটা হচ্ছে একদম থ্যালাসেমিয়া রোগ হয়েছে, তাহলে রোগগ্রস্ত। বোঝা গেল? তাহলে যেহেতু আমরা বলেছিলাম যে মাইনর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রচ্ছন্ন অবস্থায় থাকে, ফলে এখানে তোমার প্রকটটাই প্রকাশিত হবে, তাই এটাকেও স্বাভাবিক ধরা হয়ে থাকে, মাইনরটাকেও স্বাভাবিক ধরা হয়ে থাকে। তাহলে দেখা গেল তিনটে স্বাভাবিক হলো এবং একটা হচ্ছে ভীষণ চরমভাবে আক্রান্ত হলো। এইটাকে তোমাদের দেয় যে থ্যালাসেমিয়া বংশগতির চেকার বোর্ড। এই যে আমি যেটা এখানে করলাম, এটা আমরা এবার চেকার, এটা হচ্ছে F1 জনু, এটা হচ্ছে F1 জনু, এটা হচ্ছে চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। এবার কোশ্চেন তোমাদের করে যে দুইজনই যদি স্বাভাবিক হয়, এখানে মাইনর কিন্তু বলবে না, বলবে দুইজনই যদি স্বাভাবিক হয়ে থাকে, তাহলে হচ্ছে থ্যালাসেমিয়া রোগটি বংশানুক্রমিকভাবে সন্তানদের মধ্যে হওয়ার সম্ভাবনা কত %, সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। তাহলে আমরা প্রথমে চেকার বোর্ড আঁকবো। চেকার বোর্ড হয়ে গেল। এবার চেকার বোর্ডে কি দেখাতে হবে, মেল ফিমেল। তাহলে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। তাহলে এর ক্ষেত্রে ছিল কি ছিল, এক্ষেত্রে ছিল আলফা থ্যাল প্লাস, এক্ষেত্রে ছিল আলফা থ্যাল থ্যাল। আর পুরুষের ক্ষেত্রে কি ছিল, পুরুষের ক্ষেত্রে ছিল আলফা থ্যাল প্লাস আর ছিল আলফা থ্যাল। হলো? তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে এখান থেকে আমরা এই যে যেগুলো উৎপন্ন হয়েছে, তাহলে আলফা থ্যাল প্লাস বাই থ্যাল, তাহলে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস, আর এটা হচ্ছে আলফা থ্যাল প্লাস। হলো? এইখানটায় আসছে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, আর এটা আসছে আলফা থ্যাল বাই আলফা থ্যাল। তাহলে দেখো এটা স্বাভাবিক,
এটা হচ্ছে মাইনর, এটা মাইনর, আর এটা হচ্ছে রোগগ্রস্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা চেকার বোর্ডে, তাহলে উপরে লিখে দিতে হবে থ্যালাসেমিয়া বংশগতি চেকার বোর্ড। এটা হচ্ছে থ্যালাসেমিয়ার বংশগতির চেকার বোর্ড। বোঝা গেল? তাহলে তোমাদের কোশ্চেন দেয় যে দুইজনই যদি স্বাভাবিক হয় তাহলে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত %, অথবা বলতে পারে যে একজন স্বাভাবিক একজন রোগাগ্রস্ত হলে কতটা হওয়ার সম্ভাবনা থাকে, বা দুইজনই রোগগ্রস্ত হলে কিভাবে সম্ভাবনা থাকে। তাহলে আমি যেভাবে যে চারটা দেখালাম ঠিক সেইভাবেই তোমরা করবে, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে।